আমরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে কথা বলার সময় তাদেরকে বলে থাকি, তুমি এত পেঁচিয়ে ঘুরে কথা বলো কেন? সহজভাবে কথা বলতে পারো না? অনেক সময় একটু কথা বলে আর কিছু বলতে চায় না, যার ফলে বাক্যটা অসম্পূর্ণ থাকে এবং এরপরে কি হতে পারে সেটা জানার আগ্রহ তৈরি হয়। আবার অনেকেই আছে যারা অনেকগুলো কথা এক বাক্যে শেষ করে দেয়। এগুলো মূলত ঘটে থাকে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাসের মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাইকে ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগত। আজকে আমাদের পড়ানো টপিকের নাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বা গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস। স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা: ১. সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। ২. কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। ৩. কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখন দেখি সিম্পল সেন্টেন্স। আসলে সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল দেখি। রিফাত গোস টু স্কুল এভরিডে। রিফাত প্রতিদিন স্কুলে যায়। এখানে দেখো একটিমাত্র সাবজেক্ট হলো রিফাত এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব হলো গোস। তাহলে কি এটা হলো সিম্পল সেন্টেন্স। আরেকটা দেখি উদাহরণ। ইন স্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফাস্ট। অসুস্থ হওয়া সত্ত্বেও সে দ্রুত দৌড়াতে পারে। এখানে দেখো একটিমাত্র সাবজেক্ট হি এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব হলো রান। আরেকটা উদাহরণ দেখি। উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। কঠিন পরিশ্রম ছাড়া তোমার জীবনে উন্নতি হবে না। এখানে দেখো একটিমাত্র সাবজেক্ট ইউ এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব প্রসপার। এবং তোমরা এখন বলতে পারো যে এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কও তো একটি ভার্ব। এখানে দেখো ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত আছে, এটা তাহলে কি ওয়ার্কিং। ওয়ার্কিং হলো অ্যাডজেক্টিভ অথবা জিরান্ড হিসেবে কাজ করবে, এটা তাহলে এটা কি ভার্ব হবে না। সিম্পল সেন্টেন্স চেনার উপায়। সিম্পল সেন্টেন্স চেনার কিছু নির্দিষ্ট ওয়ার্ডস, ফ্রেসেস ও আইটেমস রয়েছে, যা দেখলে আমরা বুঝতে পারবো এগুলো সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়। এগুলো হলো ইন লিউ অফ, ইনস্টিড অফ, ইন স্পাইট অফ, বিকজ অফ, ফর দ্য সেক অফ, বিইং, উইথাউট, ইন রেফারেন্স টু, ইন অ্যাসোসিয়েশন উইথ, ইন রেসপন্স টু, ইন দ্য অ্যাবসেন্স অফ, ইন কোলাবোরেশন উইথ, ফর, ইন, বাই, অন, টু। এগুলো থাকলে সেই বাক্যটি অবশ্যই কি হবে? সিম্পল সেন্টেন্স হবে। এখন আমরা উদাহরণ দেখি কতগুলো। বিকজ অফ হিজ বিং ইল হি ক্যান নট প্লে উইথ ইউ। অসুস্থ হওয়ার কারণে সে তোমার সাথে খেলতে পারেনি। দেখো এখানে বিকজ অফ, আমাদের কি চিনার উপরে মাঝখানে একটা দেখছিলাম বিকজ অফ থাকলে কি হবে? অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স হবে। তাছাড়া দেখো এখানে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব কি প্লে রয়েছে, তাহলে এটা অবশ্যই কি সিম্পল সেন্টেন্স। আরেকটা উদাহরণ। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ক্যাট দ্য মাইস উইল প্লে। এখানে দেখো ইন দ্য অ্যাবসেন্স অফ আছে বিদায় এটা কি আমরা নিশ্চিন্তে ধরে নেই এটা সিম্পল সেন্টেন্স। তাছাড়া দেখো দ্য মাইস এলো একটা সাবজেক্ট এবং উইল প্লে হলো ফাইনাইট ভার্ব, তাহলে কি এখানে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। সরল বাক্যের গঠন কিভাবে গঠিত হয়। স্ট্রাকচার নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপলস প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশনস। দেখো ক্লোজিং দ্য ডোর, আতিক ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। দরজা বন্ধ করে আতিক কাজে ফিরে গেল। দেখো এখানে
প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত যে সেন্টেন্সটা সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপলস। দেখো এখানে ক্লোজিং, ভার্বের সাথে ক্লোজের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে কি ক্লোজিং দ্য ডোর, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তারপর কি নাউন বা প্রনাউন, নাউন প্রনাউন হলো আতিক, আতিক হলো নাউন, ভার্ব হিসেবে ওয়েন্ট বসেছে এবং এক্সটেনশনস বা অতিরিক্ত অংশ হিসেবে ব্যাক টু ওয়ার্ক বসেছে। তাহলে কি এটা কি সিম্পল সেন্টেন্স। স্ট্রাকচার নাম্বার 2, বিং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে কি বিং বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর কি ভার্ব বসবে, তারপর কি এক্সটেনশন অতিরিক্ত অংশ বসবে। উদাহরণ দেখি আমরা, বিং পুর, মারিয়া কুড নট বাই এ চেন, দরিদ্র হয় মারিয়া চেনটি কিনতে পারলো না। দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি আমাদের বিং, এই যে বিং বসেছে, তারপরে কি অ্যাডজেক্টিভের জায়গায় কি পোর মানে দরিদ্র এটা বসেছে, তারপরে কি নাউন বা প্রনাউনের জায়গায় কি মারিয়া, মারিয়া কি নাউন বসেছে, তারপর বারবার জায়গায় কুড নট বাই এবং এক্সটেনশন মানে অতিরিক্ত হিসেবে একটি এ চেন বসেছে। স্ট্রাকচার নাম্বার 3, নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস ঠো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে নাউন বা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর ঠো বসবে এবং তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর টু বসবে এবং সর্বশেষ এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ বসবে। উদাহরণ দেখি আমরা, রিফাত ইজ টু উইক টু ডু দিস ওয়ার্ক, রিফাত এই কাজটি করতে খুবই দুর্বল। এখানে দেখো নাউন বা প্রোনাউনের জায়গায় কি রিফাত বসেছে, রিফাত কি নাউন, তারপর কি ভার্বের জায়গায় ইজ বসেছে এবং ঠোর জায়গায় ঠো বসেছে, অ্যাডজেক্টিভের জায়গায় কি উইক বসেছে, তারপর স্ট্রাকচার অনুযায়ী টু এর জায়গায় টু বসেছে এবং এক্সটেনশন অনুযায়ী ডু দিস ওয়ার্ক অতিরিক্ত অংশ বসেছে। স্ট্রাকচার নাম্বার 4, বিকজ অফ প্লাস পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে বিকজ অফ বসবে, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ বসবে। আমরা উদাহরণ দেখি, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং, অসুস্থতার কারণে আমি মিটিংয়ে যোগ দিতে পারিনি। দেখো এখানে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী এখানে কি বসেছে, বিকজ অফ, তারপর পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্টের পজিটিভ ফর্ম, এখানে সাবজেক্ট কি আয়ের পজিটিভ কি পজিটিভ ফর্ম হলো মাই, তাহলে মাই বসেছে, তারপর কি নাউন অথবা অ্যাডজেক্টিভ, এখানে দেখো ইলনেস, ইলনেস হলো নাউন, নাউন বসেছে, তারপর নাউন অথবা প্রনাউন, নাউন অথবা প্রনাউন জায়গায় কি আই বসেছে, তারপর ভার্বের জায়গায় কুড নট জয়েন বসেছে, তারপর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ হিসেবে দ্য মিটিং বসেছে। স্ট্রাকচার নাম্বার 5, ইন স্পাইট অফ প্লাস পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে ইনস্পাইট অফ বসবে, তারপর পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট মানে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, তারপর নাউন বা অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসবে। উদাহরণ দেখি আমরা, in spite of his being rich he leads a poor life, ধনী হওয়া সত্ত্বেও সে সাধারণ জীবন যাপন করে। এখান থেকে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ইনস্পাইট অফ তারপর পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট, এখান থেকে সাবজেক্ট কি হি, হেয়ার পজিটিভ ফর্ম কি হিস, তাহলে কি হিস, তারপর কি নাউন বা অ্যাডজেক্টিভ, বিং রিচ এটা হলো অ্যাডজেক্টিভ, তারপর কি নাউন বা প্রনাউন, নাউন কি হি, ভার্ব হিসেবে লিডস বসেছে এবং এক্সটেনশন অতিরিক্ত হিসেবে এ পুর লাইফ বসেছে। স্ট্রাকচার নাম্বার 6, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকে প্রথম কি সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর কি প্রেজেন্ট পার্টিসিপল বসবে। এখান দেখো উদাহরণ দেখি আমরা, আই স এ ট্রেন রানিং, আমি একটি ট্রেন চলমান দেখেছিলাম। এখান দেখো আই কি সাবজেক্ট হিসেবে বসেছে, সো মানে ভার্ব হিসেবে বসেছে, অবজেক্টের হিসেবে এ ট্রেন বসেছে এবং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে রানিং বসেছে। মানে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত যে শব্দটা সেটাই প্রেজেন্ট পার্টিসিপল।
স্ট্রাকচার নাম্বার 7, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে। উদাহরণ দেখি, আহমেদ সোফা ওয়াজ এ ফেমাস রাইটার। আহমেদ সোফা একজন বিখ্যাত লেখক ছিলেন। এখানে দেখো সাবজেক্ট হিসেবে কি বসেছে? আহমেদ সোফা, তারপর ভার্ব হিসেবে ওয়াজ এবং অ্যাডজেক্টিভ হিসেবে এ ফেমাস, নাউন হিসেবে রাইটার। স্ট্রাকচার নাম্বার 8, বাই প্লাস জিরান্ড প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে বাই বসবে, তারপর জিরান্ড বসবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসবে। উদাহরণ দেখি আমরা, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। কঠোর পরিশ্রমের দ্বারা তুমি উন্নতি করতে পারবে। এখানে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথম বাই, তারপর কি জিরান্ড। জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যে বাক্যটা নাউন হিসেবে কাজ করে সেটা হলো জিরান্ড। দেখো এখানে ওয়ার্কিং, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলো হার্ড, হার্ড হলো অ্যাডভার্ব, তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, ক্যান প্রসপার হলো ভার্ব, ইন লাইফ হলো এক্সটেনশন, অতিরিক্ত অংশ। স্ট্রাকচার নাম্বার 9, উইথাউট প্লাস জিরান্ড প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে উইথাউট বসবে, তারপর জিরান্ড বসবে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর কি এক্সটেনশন বসবে। দেখো উদাহরণ দেখি আমরা, উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সাম। মনোযোগ সহকারে পড়া ছাড়া তুমি পরীক্ষা পাস হবে না। এখান থেকে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি উইথাউট, তারপর কি জিরান্ড। জিরান্ড হিসেবে রিডিং, ভার্বের সাথে আইনযুক্ত হয়ে নাউনের হিসেবে কাজ করেছে, তাই এটা জিরান্ড। তারপর কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে অ্যাটেন্টিভলি, এখানে অ্যাটেন্টিভলি হলো অ্যাডভার্ব। তারপর কি সাবজেক্ট হিসেবে ইউ, তারপর ভার্ব হিসেবে উইল নট পাস, তারপর কি এক্সটেনশন, এক্সটেনশন হিসেবে দ্য এক্সাম, অতিরিক্ত অংশ। এখানে দেখো সাবজেক্ট হলো ইউ, ফাইনাইট ভার্ব হলো কি পাস, তাহলে কি এটা অবশ্যই কি সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স। আসলে কমপ্লেক্স সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ দেখি, সিন্স আই ওয়াজ ইল, আমি অসুস্থ হওয়ার কারণে আই কুড নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি, আমি তোমার জন্মদিনের অনুষ্ঠানে কি করতে পারিনি? উপস্থিত থাকতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি। এখানে দেখো সিন্স আই ওয়াজ ইল, আমি অসুস্থ হওয়ার কারণে, এটার পরে কিন্তু আমাদের একটি আকাঙ্ক্ষা জাগে কি এরপরে কি হতে পারে, এটা তো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে নাই। তাহলে কি এটা হলো, তাহলে কি এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর আই কুড নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি, আমি তোমার বার্থডে পার্টিতে অংশগ্রহণ করতে পারিনি, এটা কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। তাহলে এটা কি একটি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কি সিন্স আই ওয়াজ ইল, এটা কি এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আর আই কুড নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, কারণ এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। কিন্তু সিন্স আই ওয়াজ ইল, অসুস্থ হওয়ার কারণে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে নাই, এটা সম্পূর্ণ এটার উপর এই আই কুড নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি এই প্রিন্সিপাল ক্লোজটির উপর নির্ভরশীল। তাহলে কি এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সিন্স আই ওয়াজ ইল এটা কি? তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কি সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ এই দুইটা যুক্ত হয়ে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্স যুক্ত হয়ে কি সেন্টেন্স গঠিত হয়? কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখন দেখব কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনব। আমরা সেন্টেন্স যখন দেখি তাহলে দেখার মাঝখানে অনেকগুলো ওয়ার্ড থাকে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো ওয়ার্ডগুলো হলো দ্যাট, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হোয়ার, হাউ, ইফ, whether, because, as, though, although, until, unless, before, since, so that, till, after। এগুলো থাকলে সেই বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স।
এগুলো হলো আমার মূলত কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। এখন আমরা কিছু উদাহরণ দেখি। সাম মোর এক্সাম্পলস। ওয়েট হেয়ার আনটিল আই কাম। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। এখানে দেখো ওয়েট হেয়ার, অপেক্ষা করো আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। এখানে দেখো আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত, আমি না আসা পর্যন্ত কি, এখানে কিন্তু সম্পূর্ণ একটা সেন্টেন্স গঠিত হয় নাই। এরপরেও একটা কি আছে, একটা মনের ভাব প্রকাশের ক্ষেত্রে একটা আকাঙ্ক্ষা আছে যে এরপরে কিছু একটা হবে। তাহলে কি এটা কি, এটা কোনো সময় একটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে না, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আবার প্রিন্সিপাল ক্লোজ হলো ওয়েট হেয়ার, এটা হলো গিয়ে এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে, কারণ এখানে অপেক্ষা করো, এটা কি প্রিন্সিপাল ক্লোজ। আনটিল আই কাম হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ। আর উদাহরণ দেখি, হি আস্কড মি ইফ আই উড গো উইথ হিম। আমি তার সাথে যাব কি না সে আমার কাছে জানতে চাইলো। এখানে হি আস্কড মি হলো একটা প্রিন্সিপাল ক্লোজ এবং ইফ আই উড গো উইথ হিম এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আই ওয়ান্ট সাচ এ বয় অ্যাজ উইল বি অনেস্ট। আমি এমন একটি বালক চাই যে সৎ হবে। আই ওয়ান্ট এ সাচ এ বয়, আমি এমন একটি বালক চাই যে সৎ হবে। যে সৎ হবে, কে সৎ হবে, এটা কিন্তু নাই কি, মানে এটা সম্পূর্ণ মনের প্রকাশ করে নাই। তাহলে এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লোজ। কিন্তু আই ওয়ান্ট সাচ এ বয় এটা হলো গিয়া, এটা হলো একটি প্রিন্সিপাল ক্লোজ, এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আর উদাহরণ দেখি আমরা, না সরি, আমরা এখন স্ট্রাকচার দেখি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা গঠিত হয়। স্ট্রাকচার নাম্বার 1, সিন্স, অ্যাজ, when প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে কি বসবে, সিন্স অথবা অ্যাজ অথবা when, তারপর কি বসবে, নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসবে। অর্থাৎ দেখো এখানে ভার্ব কিন্তু দুইটা বসবে এবং নাউন বা প্রোনাউন দুইটা বসবে, বুঝছো। কিন্তু এখানে একটা সেন্টেন্স অন্য একটা সেন্টেন্সের উপর নির্ভরশীল থাকবে। একটা উদাহরণ দেখি আমরা। সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। বৃদ্ধ লোকটি পাখিটি হত্যা করার কারণে সে ক্রুদের জন্য খারাপ ভাগ্য নিয়ে আসলো। দেখো এখানে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, বৃদ্ধ লোকটি পাখিটি হত্যা করার কারণে, এটা কি একটা পরবর্তীতে একটা একটা আকাঙ্ক্ষা যায়, কি হত্যা করার কি ঘটেছিল, এটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি। তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, সে ক্রুদের জন্য খারাপ ভাগ্য নিয়ে আসলো, এটা কি একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে দেখো when the thief saw the police, যখন চোরটি পুলিশ দেখলো, he ran away, সে দৌড়ে পালালো। এখানে দেখো যখন সে পুলিশ দেখলো, কি দেখলো, দেখার পরে কি করলো, এটা কিন্তু প্রকাশ পায়নি, তাই এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর হি রান ওয়ে, সে দৌড়ে পালালো, এটা হলো একটি প্রিন্সিপাল ক্লোজ। দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথম সিন্স অনুযায়ী এখানে স্ট্রাকচারে সিন্স বসেছে, তারপর নাউন বা প্রনাউন হিসেবে দ্য ওল্ড ম্যান বসেছে, তারপর অবজেক্ট হিসেবে কি দ্য ওল্ড, অবজেক্ট হিসেবে কি দ্য পার্ট, আর ভার্ব হিসেবে কিল বসেছে, এবং নাউন বা প্রনাউন হিসেবে কি হি বসেছে, ভার্ব হিসেবে ব্রট বসেছে, এক্সটেনশন মানে অতিরিক্ত হিসেবে কি বসেছে ব্যাড লাক টু দ্য ক্রিউ বসেছে। আবার দেখো দ্বিতীয় সেন্টেন্সটিতে হোয়েন কি, এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথম হোয়েন বসেছে, তারপর কি নাউন বা প্রনাউন হিসেবে কি দ্য থিপ বসেছে, তারপর ভার্ব হিসেবে সব বসেছে, তারপর অবজেক্ট হিসেবে দ্য পুলিশ বসেছে, তারপর নাউন হিসেবে নাউন বা প্রনাউন হিসেবে হি বসেছে, তারপর আবার ভার্ব হিসেবে রান বসেছে, তারপর কি এক্সটেনশন মানে অতিরিক্ত হিসেবে এভাবে বসেছে। স্ট্রাকচার নাম্বার 2, ইফ প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো এখানে অর্থাৎ এখানে প্রথমে ইফ বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপর নাউন অথবা
প্রনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে এক্সটেনশন বসবে। দেখো এখানে প্রথমে ইফ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ইফ বসেছে, তারপর নাউন বা প্রনাউন হিসেবে ইউ বসেছে, তারপর ভার্ব হিসেবে ডু নট ওয়ার্ক বসেছে, তারপর এক্সিকিউটিভ ভার্ব হিসেবে হার্ট বসেছে, হার্ট হলো অ্যাডভার্ব, তারপর নাউন বা প্রনাউন হিসেবে ইউ বসেছে, ভার্ব হিসেবে উইল নট শাইন বসেছে, তারপর এক্সটেনশন হিসেবে উইল নট ইন লাইফ বসেছে। তাহলে দেখো এখানে দুইটা ভার্ব উইল নট শাইন আর ডু নট ওয়ার্ক, দুইটা ভার্ব এবং দুইটা সাবজেক্ট কি ইউ ইউ। তাহলে কি এটা অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু একটা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠিন পরিশ্রম না করো তুমি জীবনটা উজ্জ্বল করতে পারবে না। দেখো এখানে এটা কিন্তু এটার উপর নির্ভরশীল হয়েছে, তাই এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল নট শাইন ইন লাইফ এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। স্ট্রাকচার নাম্বার 3, নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সো দ্যাট প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথম নাউন অথবা প্রনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর সো দ্যাট বসবে, তারপর নাউন প্রনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসবে, মানে অতিরিক্ত অংশ। উদাহরণ দেখি, হি রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে অধিক পড়াশোনা করে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। এখানে দেখো নাউন বা প্রনাউন হিসেবে হি বসেছে, তারপর ভার্ব হিসেবে রিডস বসেছে, তারপর অ্যাডজেক্টিভ হিসেবে মোর বসেছে, তারপর সো দ্যাট হিসেবে এই যে সো দ্যাট বসেছে, তারপর নাউন বা প্রনাউন হিসেবে হি বসেছে, তারপর ভার্ব হিসেবে ক্যান মেক বসেছে, তারপর এক্সটেনশন হিসেবে এ গুড রেজাল্ট বসেছে। স্ট্রাকচার নাম্বার 4, নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব। তাহলে প্রথমে কি বসবে, নাউন বা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে, তারপর সো বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর দ্যাট বসবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসবে, তারপর ভার্ব বসবে। উদাহরণ দেখি আমরা, জলিল ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, জলিল এতই দুর্বল যে সে কাজ করতে পারে না। এখানে দেখো নাউন বা প্রোনাউন হিসেবে জলিল বসেছে, তারপর ভার্ব হিসেবে ইজ বসেছে, সো জায়গায় সো বসেছে, তারপর অ্যাডজেক্টিভ হিসেবে উইক বসেছে, দ্যাটের জায়গায় দ্যাট বসেছে, তারপর নাউন বা প্রোনাউন হিসেবে ই বসেছে, তারপর ভার্ব হিসেবে ক্যান নট ওয়ার্ক বসেছে। স্ট্রাকচার নাম্বার 5, দো অবলিক অল দো নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণ দেখি, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র সে সত্যবাদী। দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথম অলদো বসেছে, তারপর সাব নাউন বা প্রোনাউনের জায়গায় কি বসেছে হি, তারপর ভার্ব বসেছে ইজ, তারপর অ্যাডজেক্টিভ মানে পোর বসেছে, তারপর কি নাউন বা প্রোনাউন হিসেবে হি বসেছে, তারপর ভার্ব হিসেবে ইজ বসেছে, তারপর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ হিসেবে অনেস্ট বসেছে। এখন দেখবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, যে সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা কোঅর্ডিনেটিং ক্লোজ, কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, অর, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, বাট অলসো, এইদার নর, নেদার নয় প্রভৃতি দ্বারা একত্রে সংযোজিত হয়ে বাক্য গঠন করে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। দেখো উদাহরণ দেখি আমরা, দ্য ম্যান ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। এখানে দেখো দ্য ম্যান ইজ রিচ, লোকটি ধনী, হি ইজ আনহ্যাপি সে অসুখী। দেখো প্রথমে লোকটি ধনী বাট হি ইজ আনহ্যাপি, কিন্তু সে অসুখী। এখান থেকে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা দ্য ম্যান ইজ হি ইজ আনহ্যাপি দুইটাই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। মাঝখানে কি বসেছে বাট মানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসেছে। তাহলে কি দ্য ম্যান ইজ রিচ প্রিন্সিপাল ক্লোজ হলো যে সেন্টেন্সটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, আর বাট হলো কনজাংশন
হি ইজ আনহ্যাপি, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন প্রিন্সিপাল ক্লোজ, মানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ আর কনজাংশন মানে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে মূলত কি গঠিত হয়, একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। উদাহরণ দেখি, কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। আমরা কি দেখে বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স? আসলে সেন্টেন্সে এমন কতগুলো ওয়ার্ড রয়েছে, ব্যবহৃত হয়, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলো হলো অ্যান্ড, অর, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, এদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, দেয়ারফর। এগুলো থাকলে সেই সেন্টেন্সটি কী হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। উদাহরণ দেখে, আরাফাত রান ফাস্ট বাট কুড নট গেট দ্য ট্রেন। আরাফাত দ্রুত দূরে ছিল কিন্তু সে ট্রেনটি ধরতে পারলো না। এখানে দেখো আরাফাত রান ফাস্ট, সে দ্রুত দূরে ছিল, এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, ভাব প্রকাশ পেয়েছে। এবং কুড নট গেট দ্য ট্রেন, সে ট্রেনটি ধরতে পারলো না, এখানে কি সেটা উজ্জ্বল রয়েছে, উজ্জ্বল সে মানে কে, আরাফাত। আরাফাত কুড নট গেট দ্য ট্রেন, আরাফাত ট্রেনটি ধরতে পারলো না। এটা হলো গিয়ে দুইটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে কি বসেছে, এই যে বাট কনজাংশন যা যুক্ত হয়ে কি হয়েছে, একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়েছে। দেখো আর উদাহরণ দেখে, সিফাত কাম টু মি, সিফাত আমার কাছে আসলো, অ্যান্ড টুক এ পেন, একটি কলম নিয়ে গেল, এবং একটি কলম নিয়ে গেল। এখানে দেখো সিফাত কাম টু মি, এটা কি, সিফাত আমার কাছে আসলো, এটাও কিন্তু একটা সম্পূর্ণ মনের উপর প্রকাশ করেছে। অ্যান্ড টুক এ পেন, এবং একটি কলম নিয়ে গেল, কে কলম নিয়ে গেলো, সিফাত। এখানে সিফাত টুক এ পেন, সিফাত কলম নিয়ে গেল, এখানে সিফাত উজ্জ্বল রয়েছে, হি টুকস এ পেন। মাঝখানে কি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে সেন্টেন্সটি গঠিত হয়েছে, তাহলে কি এটা কি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটি উদাহরণ দেখে, আশিক ডিড দ্য ওয়ার্ক, টুক সাম রেস্ট অ্যান্ড ওয়েন্ট হোম। আশিক কাজটি করলো, কিছু বিশ্রাম নিল এবং বাড়িতে চলে গেল। এখান থেকে আশিক ডিড দ্য ওয়ার্ক, আশিক কাজটি করলো, এটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে। টুক সাম রেস্ট, কিছু বিশ্রাম নিল, এখানে কি বিশ্রাম নিল, আশিক, এখানে আশিক উজ্জ্বল রয়েছে, এটাও কিন্তু সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে। অ্যান্ড হলো একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর ওয়েন্ট হোম, বাইরে চলে গেল, বাড়িতে কে চলে গেল, আশিক, তাহলে কি আশিক এখানে উজ্জ্বল রয়েছে, তাহলে কি এইটাও সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে। তাহলে কি ওয়েন্ট হোম, টুক সাম রেস্ট, আশিক ডিড দ্য ওয়ার্ক, এই তিনটাই হলো আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লোজ। আর মাঝখানে একটা অ্যান্ড কনজাংশন যুক্ত হয়ে কি গঠিত হয়েছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়েছে। তাহলে কি যে আমরা চেনার উপায় হিসেবে দেখেছিলাম বাট, অ্যান্ড এই যে থাকলে সেই সেন্টেন্সটি কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।